তাহলে আজকে আমরা রেডিওলজির ক্লাসে চেস্ট এক্সরে নর্মাল কি হওয়া উচিত, হোয়াট শুড বি দ্য নর্মাল অ্যাবনর্মালিটি, হাউ টু ডেসক্রাইব ইট অ্যান্ড হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল এন্টিটি ফ্রম দ্য এক্সরে উই ক্যান আন্ডারস্ট্যান্ড, সেগুলো আমরা ডিসকাস করব। তারপর আমরা কিছু বনি এক্সরেও দেখব, মানে বিশেষ করে আন্ডার গ্রাজুয়েটে যেগুলো লাগে এমবিবিএস এবং এমডিদের জন্যও লাগে, যেটা রিকেটসের এক্সরে এবং স্কারভির এক্সরে। আর যদি সময় থাকে তাহলে আমরা কিছু কার্ডিয়াক এক্সরে আজকে ডিসকাস করব। তো প্রথমে হচ্ছে চেস্ট এক্সরে, স্কায়োগ্রাম অফ চেস্ট, যেটা এক্সরে অ্যাবনর্মালিটিতে একদম ডাইরেক্ট চলে যাবে না। অ্যাবনর্মালিটি বলার আগে আগে দেখবে যে এক্সরেটা যেটা দেখে তুমি কমেন্ট করতে যাচ্ছ, হোয়াট ইজ দ্য প্রবলেম or what is the abnormal findings in that X-ray film, whether that X-ray film is at all standardized or not। মানে কীরকম বলতে চাইছি সেটা দেখার জন্য দুটো জিনিস দেখতে হয়। একটা দেখতে হয় যে এই এক্সরেটা নেওয়ার সময় যে পেশেন্টটা নেওয়া হয়েছে বা যে বাচ্চাটা নেওয়া হয়েছে সেই বাচ্চাটার পজিশন কীরকম ছিল। চেস্ট এক্সরেতে আমরা কি কি দেখতে পাই? আমরা বনি কেজ দেখতে পাচ্ছি, আমরা লাং ফিল্ড দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লাং লোব না, লাং লোব হচ্ছে সেটা অ্যানাটমির মানে কনসেপ্ট বা সেটা প্যাথোলজির কনসেপ্ট। এখানে আমরা দেখছি লাং ফিল্ড, এই যেমন এটা হচ্ছে রাইট লাং ফিল্ড, এই দিকটা হচ্ছে লেফট লাং ফিল্ড। আর আমরা দেখছি কার্ডিয়াক শ্যাডো বা কার্ডিয়াক সিলুট যাকে বলা হয়। আমরা আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেন দেখতে পাচ্ছি। তো এইটা দেখার সময় প্রথমেই যেটা দেখতে হবে যে এক্সরেটার মধ্যে কোনো টিল্টিং আছে কিনা আর এক্সরেটার মধ্যে কোনো রোটেশন আছে কিনা। কারণ কি, অ্যান্টেরো পস্টেরিয়র প্রজেকশন বা পস্টেরো অ্যান্টেরিয়র প্রজেকশনে একটা শ্যাডো যেরকম হওয়া উচিত নিশ্চয়ই ল্যাটারাল বা এন্ড অন প্রজেকশনে সেরকম হবে না। কি বলতে চাইছি এই যে দুটো এন্ড, ল্যাটারাল এন্ড অফ দ্য ক্ল্যাভিকাল, এই দুটো যদি একই জায়গায় একই হরাইজন্টাল প্লেনে না থাকে, দ্যাট উইল বি প্যারালাল টু দ্য গ্রাউন্ড। সাপোজ একটা বাচ্চা যদি এইদিকে ঝুঁকে থাকে তাহলে কি হবে, এই জায়গার রিপসগুলো এক জায়গায় চলে আসবে, দেখে মনে হবে রিপস ক্রাউডিং। যেটা প্যাথোলজিক্যাল কি আন্ডারলাইন যদি কোনো কনসলিডেশন থাকে, মানে রেডিওলজিক্যালি কনসলিডেশন আর প্যাথোলজিক্যালি নিউমোনিয়া যদি থাকে, তাহলে এখানে যদি কোনো কোল্যাপস থাকে তাহলে এই দিকের যে ক্ল্যাভিকালটা সেটা এইদিকে ঝুঁকে থাকতে পারে। হয়তো এরকম দেখা গেল যে সেরকম কিছুই নেই, কিন্তু বাচ্চাটা একদিকে কাত হয়ে আছে, একটু টিল্ট হয়ে আছে বাচ্চাটা। তাহলে বাচ্চাটা যদি এইদিকে টিল্ট হয়ে থাকে তাহলে এই দিকটা স্ট্রেচড আউট হয়ে যাবে, দেখে মনে হবে যেন কম্পেনসেটরি এমফাইসিমা হয়ে আছে, আর এই দিকটা মনে হবে রিপস ক্রাউডিং হয়ে আছে। কিন্তু অ্যাকচুয়ালি সেটাতে কোনো প্যাথোলজি ছিল না। দ্য প্রবলেম ওয়াজ দ্যাট যে বাচ্চাটা বা যে পেশেন্টটার আমরা যখন এক্সরে নিয়েছি তার পজিশনটা ঠিক ছিল না। সিমিলারলি রোটেশন মানে কি, এই যে আমি ক্ল্যাভিকালটা দেখছি, ক্ল্যাভিকালটা দিস ইজ দ্য মিডিয়াল পার্ট, দিস ইজ দ্য ল্যাটারাল। সিমিলারলি এই দিকের এটা হচ্ছে মিডিয়াল, এটা হচ্ছে ল্যাটারাল। এইবার কোনো কারণে যদি বাচ্চাটা পেশেন্টটা নেওয়ার সময় এরকম একটু ঘুরে যায় তাহলে কি হবে, এই ক্ল্যাভিকালের লেন্থ দুটো সাইডে সমান থাকবে না। একটাতে হবে মিডিও ল্যাটারাল ভিউ আর একটা ক্ল্যাভিকাল হয়ে যাবে এন্ড অন ভিউ, মানে অনেকটা যেন অ্যান্টেরিয়ারলি এরকম যদি একটা বাচ্চা সাপোজ এরকম ঘুরে থাকে তাহলে এই দিকটা হলো মিডিও ল্যাটারাল, কিন্তু এটা কি হলো অ্যান্টেরো পস্টেরিয়র। সেক্ষেত্রে অনেক সময় হার্টটা যদি রোটেট করে যায় তাহলে আমরা প্রপারলি মিডিয়াস্টাইনাল স্ট্রাকচারগুলো কোথায় আছে, মিডিয়াস্টাইনাল কোনো শিফটিং আছে কিনা সেগুলো বুঝতে পারবো না। এবার আমরা জানি অনেক কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন যেমন প্লুরাল এফিউশন, যেমন কোল্যাপস, সেগুলোতে আমার এই মিডিয়াস্টাইনাল শিফট থাকে। এবার সেই মিডিয়াস্টাইনাল শিফট কমেন্ট করার আগে আমাকে আগে দেখে নিতে হবে যে এক্সরেটা যখন নেওয়া হয়েছে তখন বাচ্চাটা বা যে পেশেন্টটা নিয়েছি সেই পেশেন্টটার আদৌ কোনো রকম রোটেশন বা কিছু ছিল কিনা। ঠিক আছে, তো মোটামুটি বেসিক এইটুকু নলেজ নিয়ে আমরা এবার দেখব। তো ইউজুয়ালি যেটা বলতে যাচ্ছিলাম যে যদি এরকম একটা কোনো চেস্ট এক্সরে দেয় তাহলে এটা আমরা কি বলি, আরেকটা যেটা প্রজেকশন, পিএ এপি ল্যাট। পিএ মানে কি, পিএ মানে হচ্ছে পস্টেরো অ্যান্টেরিয়ার। তার মানে কি, পস্টেরো অ্যান্টেরিয়ার পিএ ভিউই ইউজুয়ালি চেস্ট এক্সরে করা হয়, সেটা হচ্ছে ওল্ডার চিলড্রেন এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে। অনেক সময় ইনফ্যান্ট, নিউবর্ন যারা সেভাবে দাঁড়াতে পারে না বা কমেন্ট ফলো করবে না তাদের ক্ষেত্রে আমরা এপি প্রজেকশন নিই, মানে তাদেরকে শুইয়ে নিই। পিএ মানে কি, পিএ মানে যেখানে এক্সরে যে লাইট সোর্সটা, এক্সরে একটা সোর্স আসছে, সেই সোর্সটা থেকে আমরা জানি যে লাইট সবসময় যদি পয়েন্ট সোর্স থেকে ফেলা হয় তাহলে সেটা ডাইভার্জ করে যায়। এবার পিএ প্রজেকশনে কি হবে, পিএ প্রজেকশনে হবে যে লাইটটা এক্সরে সোর্স থেকে, মানে লাইট মানে এখানে এক্সরে আর কি, ওই ইয়েটা ওই রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভটা সেটা আসছে, সেটা কোন দিক থেকে আসছে, পেশেন্টের ব্যাক সাইড থেকে পস্টেরিয়রলি। আর
অ্যান্টেরিয়ারলি কি আছে, অ্যান্টেরিয়ারলি হচ্ছে যে চেস্ট ফিল্মটা মানে যার উপর চেস্ট এক্সরেটা হবে সেটা আমার অ্যান্টেরিয়ারে ধরা আছে। মানে কীরকম হবে, যদি ইউজুয়ালি যেটা হয়, নিশ্চয়ই সবাই তোমরা এক্সরে কখনো না কখনো বাড়ির কারো করিয়েছো বা নিজেরা করেছো, যেটা হয় কীরকম হবে যে এরকম একটা স্ট্যান্ড থাকবে, সেই স্ট্যান্ডের ওখানে এক্সরে প্লেটটা লাগানো থাকবে, সেই এক্সরে প্লেটটা লাগানো থাকবে, পেশেন্টকে বলা হবে, যে পেশেন্ট কমান্ড ফলো করতে হবে সেই পেশেন্ট এরকম করে যাবে, সেই এইভাবে জিনিসটাকে ধরে থাকবে। তাহলে এইরকমভাবে যখন ধরে থাকলো তাহলে এক্সরে রেগুলো পেছন থেকে এসে পিয়ার্স করে সামনে যে প্লেটটা আছে সেই প্লেটটাতে গিয়ে পড়বে। এটা হচ্ছে পিএপি। এপি কি, এপি হচ্ছে ঠিক উল্টোটা, মানে যখন পেশেন্ট সোজা সোজা দাঁড়িয়ে আছে, পেশেন্টের সামনে থেকে এক্সরেটা আসছে, যে ফিল্মটা তৈরি হবে সেই ফিল্মটা ব্যাকে লাগানো আছে, সেটা হচ্ছে এপি ভিউ। তা এদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই যে আমরা যেহেতু জানি যে রে হচ্ছে ডাইভার্জেন্ট, একটা পয়েন্ট সোর্স থেকে যখন যাচ্ছে, তাহলে যেগুলো অ্যান্টেরিয়ার মিডিয়াস্টাইনাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোকে আমরা যদি পিএ ভিউতে নিই তাহলে কি হবে, সেখানে ডাইভার্জেন্সটা কী হবে, আরও মানে রিলেটিভলি একটু কম হবে, কারণ সেটা অ্যান্টেরিয়ার স্ট্রাকচার, মানে আমার প্লেটটার চেয়ে অ্যান্টেরিয়ার মিডিয়াস্টাইনালের স্ট্রাকচারগুলো কাছাকাছি আছে। কিন্তু যদি একটা অ্যান্টেরিয়ার মিডিয়াস্টাইনালের স্ট্রাকচারকে আমরা এপি ভিউতে নিই তাহলে কি হবে, এখন পিঠের ওপর যে ফিল্মটা লাগানো আছে সেখান থেকে অ্যান্টেরিয়ার মিডিয়াস্টাইনাল স্ট্রাকচারটা ডিস্টেন্সটা বেড়ে গেছে, লাইটটা ওখানে আরেকটু ছড়িয়ে যাবে, সেই জন্য যে প্রজেকশনটা আমরা পাবো তার বর্ডারটা খুব বেশি শার্প হবে না, বর্ডারটা একটু কী হবে, একটু অবস্কিওর বর্ডার হবে, এবং অনেক সময় যা তার অ্যাকচুয়াল শেপ আমরা দেখতে অভ্যস্ত বা সাইজ দেখতে অভ্যস্ত তার চেয়ে আরেকটু ছড়িয়ে যাবে। সেই কারণে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় কার্ডিও থোরাসিক রেশিও, সিটি রেশিও। সেই সিটি রেশিও দেখে আমরা হার্টটা বড় হয়েছে মানে কার্ডিওমেগালি আছে না নেই, কার্ডিয়াক সিলুটটা বড় না ছোট, সেটা আমরা যে কমেন্ট করি সেটা কিন্তু সবসময় বলা হয় অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন বা মিড ইন্সপিরেশন, অ্যান্ড দ্য পেশেন্ট শুড ইন আপরাইট পশ্চার, অ্যান্ড দ্য এক্সরে প্রজেকশন ইজ পিএ প্রজেকশন। এপি প্রজেকশনের ক্ষেত্রে কিন্তু সিটি রেশিও সেভাবে অ্যাপ্লিকেবল নয়। সিটি রেশিও কী করতে ইউজ করা হয়, সিটি রেশিও ইউজ করা হয় কার্ডিয়াক সিলহুড বড় না ছোট সেটা দেখার জন্য। কার্ডিয়াক সিলহুড বড় মানেই যে কার্ডিওমেগালি তা সবসময় নয়, যদি কোনো কারণে পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে সেক্ষেত্রেও কিন্তু আমার কার্ডিয়াক সিলুট মানে হচ্ছে রেডিওলজিক্যাল যে হার্টের বাউন্ডারি, এখান থেকে হাত দিয়ে দেখালে এই যে বাউন্ডারিটা, এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক সিলুট। যখন কার্ডিয়াক ব্যাপারটা পড়াবো তখন কার্ডিয়াক সিলুটের রাইট বর্ডার, রেডিওলজিক্যাল বেস আর লেফট বর্ডারকে ফর্ম করছে, সেগুলো আমরা ডিটেলস ডিসকাশন করব। তো এখানে শুধুমাত্র আমরা একটু যেটা জেনে নিলাম যে পিএ প্রজেকশন আর এপি প্রজেকশন, এটা দিয়ে আমার যদি অ্যান্টেরিয়র মিডিয়াস্টাইনামের কোনো জিনিসকে তুলতে হয় ভালো করে ছবি, তাহলে সেটা পিএ প্রজেকশন উইল বি আ গুড চয়েস। কিন্তু যদি রেট্রো মানে পস্টেরিয়র মিডিয়াস্টাইনামের কোনো জিনিস বা যেটা ভার্টিব্রাল কলামের কাছে কোনো জিনিস আছে সেটা যদি আমাকে ছবি তুলতে হয় তাহলে কিন্তু পিএর চেয়ে এপি প্রজেকশন উইল বি এ বেটার চয়েস। আরেকটা যেটা বললাম ল্যাটারাল প্রজেকশন। ল্যাটারাল প্রজেকশন মানে কি, মানে পেশেন্টের একটা সাইড থেকে এক্সরেটা আসবে, পেশেন্টের একটা সাইড থেকে এক্সরেটা আসবে এবং ফিল্মটা পেশেন্টের আরেকটা সাইডে আটকানো আছে। কি দেখতে লাগে, এখানে আমরা যখন এইটা ভাববো তখন আমরা এইভাবে ভাবতে পারি যে আমাদের যে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলগুলো আছে, যেটা এপি ভিউতে হচ্ছে এই একটা আর এই একটা কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, সেটাই যদি আমরা ল্যাটারাল প্রজেকশন দেখি তার একটা অ্যান্টেরিয়রলি একটা অ্যাঙ্গেল থাকবে, পস্টেরিয়রলি একটা অ্যাঙ্গেল থাকবে। ওই যে পোস্ট অ্যাঙ্গেলটা যদি অল্প পরিমাণেও প্লুরাল ইফিউশন মানে কোনো ফ্লুইড থাকে প্লুরাল ক্যাভিটিতে, তাহলে ওটা ইজিলি অবলিটারেটেড হয়ে যাবে। সেটা কিন্তু আমরা ল্যাটারাল প্রজেকশনেই ভালো বুঝতে পারবো। সেটা কিন্তু আমরা ওইটুকু সামান্য ফ্লুইড যদি থাকে সেটা কিন্তু আমরা এপি বা পিএ প্রজেকশনে অত ভালো বুঝতে পারবো না। এছাড়াও হার্টের কার্ডিয়াক তো এখন বলছি না, তো যেটা বলা হয় হার্টের কোনো চেম্বারের এনলার্জমেন্ট ভালো বুঝতে গেলে আমাদের এপি পিএ এবং ল্যাটারাল বোথ প্রজেকশন দেখলে ভালো হয়। তো মোটামুটি এইটুকু বেসিক নলেজ নিয়ে আমরা এখন চেস্ট এক্সরে দেখবো। তাহলে এক্সরে দেখতে গেলে এটা বলা হবে একটা স্কায়াগ্রাম অফ চেস্ট শোয়িং দ্য thoracic rib cage, bilateral lung field, cardiac shadow, upper part of the abdomen. এইবার কোনো কিছু অ্যাবনর্মালিটি যদি থাকে ডেসক্রাইব করবো, সেটা আমরা পরের এক্সরেগুলো থেকে ডেসক্রাইব করছি। এই একটা এক্সরে, এই এক্সরেটা দেখো, যেটা প্রথমেই বলেছিলাম যে এই দুটো এন্ড, যদিও এর সাইডের ল্যাটারাল এন্ডটা কেটে গেছে, তাও যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই দিকের জায়গাটা একটু উঠে আছে, এই সাইডের ক্ল্যাভিকালের যে ল্যাটারাল এন্ডটা সেটা একটু ওপরে রয়েছে এদিকের তুলনায়। সেই জন্য ভালো করে যদি দেখা যায় তাহলে এই যে আমার ভার্টিব্রাল কলামটা সেটাও সামান্য যে একটু এইদিকে বেঁকে আছে সেটা মনে হচ্ছে, তার মানে এটাতে একটু টিল্ট আছে। যদি আরেকটু বাচ্চাটা সোজাভাবে থাকতো তাহলে বেটার প্রজেক্ট মানে বেটার ভিউ আসতো। যাই হোক,
অ্যাবনর্মালিটি কি দেখতে পাচ্ছি? অ্যাবনর্মালিটি এখানে দেখতে পাচ্ছি, এইখানে কিছু একটা ওপাসিটি রয়েছে। তাহলে এইরকম যদি ওপাসিটি থাকে তাহলে পট করে আমরা নিউমোনিয়া বলে দেবো না। নিউমোনিয়া হচ্ছে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এই রেডিওলজিক্যালি কি বলবো? রেডিওলজিক্যালি এটা ডেসক্রিপশন কি হবে? এটা একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি, ট্রায়াঙ্গুলার লুকিং বা ওয়েজ শেপেড opacity with base towards pleura and apex towards the hilum, suggestive of consolidation. Probability lobar pneumonia, কারণ এখানে আমাদের এই যে রাইট সাইড, এই যে আপার যে লাং ফিল্ড, এই জায়গাটা ইউজুয়ালি রাইট যে আপার লোব আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে বাকি জায়গাগুলো দেখা যাচ্ছে রেডিওলুসেন্সি রয়েছে, তার মধ্যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস রয়েছে, দিস আর দ্য নর্মাল লাং। এই জায়গাটা নর্মাল লাং ফিল্ড দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাতে একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি রয়েছে, তার বেসটা রয়েছে প্লুরার দিকে, এপেক্স রয়েছে হাইলামের দিকে। তাহলে এইটা হচ্ছে একটা কনসলিডেশন, এবং এটা পুরো একটা লোবের মতো শেপ রয়েছে, তাই এটা হচ্ছে কি প্রবাবলি ডিউ টু লোবার নিউমোনিয়া। এবার এই পেশেন্টটা শুধু এক্সরে জানলে তো হবে না, আমাদের তো এক্সরের সাথে এটাও জানতে হবে যে এই পেশেন্টটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কীরকম হবে, মানে নেক্সট কোয়েশ্চেন কী হতে পারে। তাহলে এইরকম যদি একটা চেস্ট এক্সরে পরীক্ষাতে পড়ে বা আমাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে আসে, তাহলে প্রথমে আমাদের ভাবতে হবে যে এইরকম পেশেন্টটা কী নিয়ে আসতে পারে। তাহলে আমরা যদি জানি যে নিউমোনিয়া যদি হয়, তাহলে তার 100% প্রত্যেকটা পেশেন্ট যার নিউমোনিয়া আছে তার 100% কী সিমটম থাকবে? কাফ। ফিভার থাকতেও পারে, নাও থাকতে পারে। ভাইরাল নিউমোনিয়া ইউজুয়ালি আমরা জানতাম যে প্যাচি নিউমোনাইটিস নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু এখন আফটার কোভিড দেখা যাচ্ছে আরএসভি, দেখা গেছে হিউম্যান মেটানিউমো, হ্যাঁ, বা এই অ্যাডিনো, এইসব ভাইরাসগুলোতেও কিন্তু অনেক সময় এরকম লোবার নিউমোনিয়া নেয়, বা ইনফ্লুয়েঞ্জা খুব কমনলি এরকম লোবার নিউমোনিয়া, হাইগ্রেড ফিভার এসব নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এরকম একটা পেশেন্ট যদি নিউমোনিয়া নিয়ে আসে, তাহলে কী প্রেজেন্টেশন হবে? পেশেন্টটা ইউজুয়ালি কাফ তার থাকবে, তার সাথে লাইকলি হাইগ্রেড ফিভার উইথ চিল স্ট্রাইকার থাকতে পারে। আচ্ছা, পেশেন্টের কি পেন থাকবে? পেশেন্টের পেন থাকবে। কখন পেন থাকবে? মা কি বলবে ছোটো বাচ্চা হলে, যে ডাক্তারবাবু যখনই বাচ্চাটা খুব কাশছে, আফটার ভিগোরাস কাফিং দ্য চাইল্ড ইজ কমপ্লেনিং অফ চেস্ট পেন। কেন? কারণ আমরা জানি যে প্লুরাল পেন কখন হয়? যখন ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা একটা আরেকটার এগেনস্টে ঘষে যায়, মানে রাব করে। সেটা কখন হবে? অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন, যখন বাচ্চাটা কাশছে। একবার দেখো তোমরা চেষ্টা করে, যদি কাশতে গেলে আমরা একটা বড় করে শ্বাস নিয়ে এইটা করছি, তাহলে এটা যখন করছি, বড় যখন শ্বাস নিলাম, হাইট অফ ইন্সপিরেশনে ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা কী হলো? ওদের মধ্যে কাছাকাছি এলো, তারপর ওটা একটা আরেকটার ওপর একটা ঘষা গেল, এবং তখন ওই প্লুরাইটিক যে পেন, সেই পেনটা পেশেন্ট কিন্তু ফিল করবে। তাহলে সেই পেনটা কীরকম টাইপের পেন হবে? স্টিচিং পেন যেটাকে বলে, মানে মনে হচ্ছে যেন শার্প পেন, মানে পিন ফোটানোর মতো ওরকম একটা ব্যথা হবে। তাহলে এই বাচ্চাটার ডেকুবিটাস কীরকম হবে? এই বাচ্চাটার ডেকুবিটাস কীরকম হওয়া উচিত? এই বাচ্চাটার ডেকুবিটাস হবে রাইট ল্যাটারাল। কেন? কারণ ওই যে বাচ্চাটা যখনই কাশছে তখনই ও ডান দিকে বুকে ব্যথা করছে। ও কি চাইবে? ও চাইবে যে এই দিকের চেস্টটা যাতে বেশি মুভ না করে, এক্সপ্যানশন না হয়। তার জন্য ও কী করবে? ওই দিকেই ঘুরে শুয়ে থাকবে, ওই দিকে ঘুরে শুয়ে থাকবে, এমনভাবে হাত চেপে শুয়ে থাকবে যাতে এক্সপ্যানশন কম হয়, সো দ্যাট ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরার যে এই যে রাবিং, এই ব্যাপারটা যাতে রেস্ট্রিক্ট করা যায়। এটা একটা। নেক্সট কি, আমরা যদি পুরো লাং ফিল্ডটাকে 100% ধরি, তাহলে এই 50% তো ঠিক আছে। এই দিকের 50%-এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট এই 50% মানে টোটালে প্রায় 25% এখানটা নন ফাংশনিং। তাহলে এই যে 25%-এর কাজটা এখন বাকি 75%কেই কাজ করতে হবে। পেশেন্টটা যদি ডান দিকে চেপে শুয়ে থাকে, তাহলে কী হবে? এই পাশে যে 50% লাংস আছে, সেই লাংসটা আরও ইজিলি এক্সপ্যানশন হতে পারে। সো এই বাচ্চাটার ডেকুবিটাস ইউজুয়ালি কীরকম হবে? ইউজুয়ালি রাইট ল্যাটারাল। ঠিক? তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। এরকম এবার এইরকম যদি একটা পেশেন্ট আসে, তাহলে আমরা তাকে ট্রিট কীভাবে করব? তাকে আমরা দেখবো কি? তাহলে দেখতে গেলে যখন যদি আমরা জেনারেল সার্ভে করি, জেনারেল সার্ভেতে দেখবো ইউজুয়ালি বাচ্চাটা ইরিটেবল আছে, বাচ্চাটার হাইগ্রেড ফিভার রান করছে, আমরা ট্যাকিপনিয়া পাবো, রেসপিরেটরি ডিস্ট্রেসের যে আদার সাইন সিমটমগুলো থাকে সেগুলো পাবো, আমরা ট্যাকিপনিয়া পাবো, ইন্টারকস্টাল সাকশন পেতে পারি, সাবকস্টাল ডিসেশন থাকতে পারে অনেক সময়, যদি এটা আপার লোবার, সবসময় সাবকস্টাল নাও থাকতে পারে, কিন্তু ছোটো বাচ্চার ক্ষেত্রে বা যদি এই বাচ্চাটা কম বয়স হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটা পেতে পারি। আর কি পাবো? এই বাচ্চাটা যদি দেখা যায় যে এই বাচ্চাটা 2 দিন 3 দিন 4 দিন পরে এই এক্সরেটাই চেঞ্জ হয়ে যেতে পারে যে এর হয়তো প্লুরাল ইফিউশন ডেভেলপ করে গেল। আমরা ওই যে ছোটোবেলায় ইয়েতে পড়েছিলাম প্যাথোলজিতে, ইনফ্লামেশনের 5টা সাইন। তাহলে একটা হচ্ছে রিউবর, একটা টিউমার, একটা ক্যালোর, একটা ডোলর, একটা হচ্ছে ফাংশিয়ালিশন। রিউবর মানে কি? রেডনেস।
যে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয় তাহলে সেই জায়গাটা কী হবে, লাল হয়ে যায়, যেমন আমাদের সেলুলাইটিস হলে সেটা আমরা দেখতে পাই। তারপর হচ্ছে টিউমার, টিউমার মানে কি সোয়েলিং, তাহলে এখানে সোয়েলিং কোথায় হবে, বেসিক্যালি কি এখানে নিউমোনিয়া হওয়ার জন্য এর যে মানে ওই যে ব্রঙ্কিয়াল ট্রি বলো বা যে এই যে অ্যালভিওলাস যে রয়েছে তার যে অ্যালভিওলার মেমব্রেন আছে সেই জায়গার যে ক্যাপিলারিস আছে তার পারমিয়েবিলিটি বেড়ে যাবে, তার পারমিয়েবিলিটি বেড়ে গেলে যে তার কাছে যে প্লুরা আছে তার পারমিয়েবিলিটি বেড়ে যাবে, সেখান থেকে এক্সেস সিক্রিশন হবে এবং আলটিমেটলি দ্যাট ক্যান লিড টু সিননিউমোনিক টাইপ অফ প্লুরাল ইফিউশন বা অনেকে যেটাকে প্যারানিউমোনিক টাইপ অফ প্লুরাল ইফিউশন বলে। তো সেই ব্যাপারগুলো আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে এরকম একটা বাচ্চা যদি আসে তাহলে আমরা ট্রিট কীভাবে করবো, তাহলে ট্রিট হচ্ছে যদি দেখা যায় যে বাচ্চা টক্সিক রয়েছে, বাচ্চার মানে রেসপিরেটরি ডিস্ট্রেস রয়েছে, কম বয়সী বাচ্চা, ছোট বাচ্চা দেখে মানে বাচ্চাকে খুব সিক লুকিং লাগছে, তাহলে সেই বাচ্চাকে অ্যাডমিট করতে হতে পারে। তার SpO2 কীরকম থাকছে, যদি রুম এয়ারে দেখা যায় 94%-এর নিচে রয়েছে এবং সাথে অন্য কোনো আরও ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা IMNCI প্রোটোকল অনুসারে তাকে অক্সিজেন থেরাপি দিতে হবে। যদি আর কিছু না থাকে, শুধুমাত্র রেসপিরেটরি ইনভলভমেন্ট থাকে, তাহলে 91%-এর নিচে নামলে তখন আমাদের অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিতে হবে। IV অ্যান্টিবায়োটিক্স লাগবে এই পেশেন্টের। যদি প্লুরাল ইফিউশন হয় তাহলে তার ডায়াগনস্টিক ট্যাপ করে প্লুরাল ইফিউশনটা কীরকম, মানে সেখানে ফ্লুইড যেটা রয়েছে প্লুরাল ডুয়েলিং ফ্লুইডটা সেটা মানে সেটা ইফিউশন নাকি এম্পায়েমা নাকি হিমোথোরাক্স কি সেটা আমরা তখন দেখতে পারি। ঠিক, তাহলে মোটামুটি এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক থেরাপি ইউজুয়ালি কী লাগে, ইউজুয়ালি অ্যামক্সিসিলিন গ্রুপের আমরা দিই, কোঅ্যামক্সিক্ল্যাব। যদি এটা 5 বছরের বাচ্চা হয় তাহলে অ্যাটিপিক্যাল অর্গানিজম কভার করার জন্য অ্যামক্সিক্ল্যাবের সাথে অ্যাজিথ্রোমাইসিন অ্যাড করা যেতে পারে। তো মোটামুটি এটা হলো আমাদের একটা, এইটা এক্সরে ওয়াইজ এটা হচ্ছে একটা লোবার কনসলিডেশন। ইটিওলজিক্যাল ডায়াগনোসিস ওয়াইজ যদি বলি হয়, মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যদি বলা হয় তাহলে এটা একটা লোবার নিউমোনিয়া। ইটিওলজি কী কী ব্যাকটেরিয়া দিয়ে এটা হতে পারে, এটা স্টেপটোকক্কাস নিউমোনি বা নিউমোকক্কাস হচ্ছে মোস্ট কমন, এছাড়াও স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ক্লেবসিয়েল্লা এইসব অর্গানিজমও এগুলো করতে পারে। কিছু কিছু অ্যাটিপিক্যাল অর্গানিজম সেইগুলো ইউজুয়ালি মোর দেন 5 ইয়ার্সে করে, সেইগুলো ইউজুয়ালি লোবার নিউমোনিয়া করে না, তারা প্যাচি ওপাসিটিস করে, যেমন মাইকোপ্লাজমা, যেগুলোর জন্য আমরা অ্যাজিথ্রোমাইসিনের কথা বলেছিলাম ডিউরিং ট্রিটমেন্ট বলার সময়। আর এখন যেটা বলছিলাম যে চেঞ্জিং সিনারিও আফটার কোভিডের পর অনেক সময় ইনফ্লুয়েঞ্জা, RSV, হিউম্যান মেটানিউমো ভাইরাস ক্যান অলসো লিড টু দিস কাইন্ড অফ লোবার নিউমোনিয়া। আচ্ছা, এইরকমই আরও দু একটা ছবি আছে কিনা আমরা দেখে নিই, তাহলে আমাদের আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অলমোস্ট একই রকম ছবি, এইখানে একটু ভ্যারিগেটেড অ্যাপিয়ারেন্স আছে, আদারওয়াইজ এই পুরোটাই প্রায় ডেন্স হোমোজেনাস ওপাসিটি উইথ এপেক্স টুয়ার্ডস দ্য হাইলাম অ্যান্ড বেস টুয়ার্ডস দ্য প্লুরা, এবং একটা ট্রায়াঙ্গুলার বা ওয়েজ শেপড একটা ওপাসিটি পাচ্ছি। তো এটা হচ্ছে একটা কি কনসলিডেশন, রেডিওলজিক্যাল নেম হচ্ছে কনসলিডেশন। ইটিওলজি এই মানে ক্লিনিক্যাল এন্টিটি কি লোবার নিউমোনিয়া, একই রকম প্রেজেন্টেশন হওয়ার কথা, একই রকম জায়গায় লোবার নিউমোনিয়া। এই তিনটে আমরা দেখি, এইটা দেখো, এখানে লাং ফিল্ড দেখো, এই ওপরের যে লাং ফিল্ড, এই লাং ফিল্ডটা কি অনেকটা ক্লিয়ার, অনেকটা রেডিওলুসেন্ট, কিন্তু এই জায়গা যে এই যে প্যারাকার্ডিয়াক আর এই যে লোয়ার জোন, এই জায়গাটা যে অ্যাপিয়ারেন্সটা এটা কি অতটা ক্লিয়ার না, কিন্তু এটা কি আগের যেগুলো আমরা দেখেছিলাম ততটা কি ডেন্স হোমোজেনাস, তাও নয়। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্যারাহাইলার, প্যারাকার্ডিয়াক, প্যাচি ওপাসিটিস, এইগুলো হচ্ছে নিউমোনাইটিস। ইউজুয়ালি এগুলোকে নিউমোনাইটিস বা কোনো ক্ষেত্রে ব্রঙ্কো নিউমোনিয়াও বলা যেতে পারে, যেখানে অবভিয়াস ওরকম সুন্দর একটা লোবার ইনভলভমেন্ট পুরোটা থাকবে না, কিন্তু প্যাচি ইনভলভমেন্ট থাকবে। এগুলো ইউজুয়ালি ভাইরাল নিউমোনাইটিসে পড়ে। হ্যাঁ, তাহলে এই এক্সাইটাতে কি রয়েছে, এই এক্সাইটাতে বাইল্যাটারাল প্যাচি ওপাসিটি ইনভলভিং দ্য বাইল্যাটারাল বোথ হাইলাম অ্যান্ড প্যারাকার্ডিয়াক রিজিয়ন। তাহলে এটা হচ্ছে একটা নিউমোনাইটিস প্রবাবলি অফ ভাইরাল অরিজিন, অথবা অ্যাটিপিক্যাল যে ওই যে মাইকোপ্লাজমা বা ওই রকম কোনো ব্যাকটেরিয়া দিয়ে সেটা হতে পারে। তাহলে এগুলো আমরা দেখলাম। প্রেজেন্টেশন মোটামুটি মোরলেস সেম হয়। এবার এটা দেখেন, এটাতে আবার এই যে প্রথমে যেটা বলছিলাম কোনো রোটেশন কি আছে, মোটামুটি এই দিকের ক্ল্যাভিকালের যা ডিস্টেন্স মানে লেংথ, এই দিকের ক্ল্যাভিকালের লেংথ অলমোস্ট সমান। এই এন্ডটা একটু উঁচুতে আছে কিন্তু সেটা মানে নেগলিজেবল,
তো মোটামুটি এই পেশেন্টটার খুব একটা বেশি রোটেশন বা খুব একটা বেশি টিল্ট নেই। এখানে কি আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা হার্ট শ্যাডো দেখতে পাচ্ছি, এইখানে আমরা একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি দেখতে পাচ্ছি, অবলিটারিং দ্য কি লেফট সাইডের কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। আরও একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, এই যে ওপরের যে বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু খুব একটা বেশি স্মুথ নয়, বর্ডারটা একটু মানে একটু রাফ, মানে একটু অবস্কিওর বর্ডার। তার মানে কি এই জায়গাতে একটা কনসলিডেশন আছে, আর তার সাথে সিননিউমোনিক ডিফিউশন হিসেবে এখানে জলটা জমেছে। তাহলে এই সাইডে এটা কি আছে, এটাকে যদি বলতে হয় তাহলে এটা বলতে হবে, মানে ডিজিজ ইটিওলজি যদি বলতে হয় তাহলে ডিজিজ বলতে হবে এটা লেফট সাইডেড কনসলিডেশন অ্যালং উইথ লেফট সাইডেড মডারেট প্লুরাল ডিফিউশন। কেন প্লুরাল ডিফিউশন বললাম, কারণ একটা হচ্ছে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়েছে। যদি শুধু নিউমোনিয়া এখানে থাকতো, আমরা জানি সলিড স্ট্রাকচার দিয়ে কোনো একটা অ্যাঙ্গেলকে ওইভাবে অবলিটারেট করা যায় না। অ্যাঙ্গেল অবলিটারেশন হতে গেলে আমার লিকুইড স্ট্রাকচার লাগবেই, তাহলে সেই লিকুইডটা আছে। আর এই যে ওপরের যে বর্ডারটা, আমি এখানে একটা এক্সরে খুঁজছিলাম, সেই এক্সরেটাতে খুব সুন্দর ওপরের সিকেল শেপ বর্ডারটা দেখা যাচ্ছিল, সেই এক্সরেটা আমি পাচ্ছি না, পেলে দেখাচ্ছি। সেই এক্সরেটা দেখলে বোঝা যাবে যে স্মুথ কনকেভ বর্ডার যদি থাকে সেটা তাহলে প্লুরাল ডিফিউশন। কেন? যখন একটা পেশেন্ট ইরেক্ট পশ্চারে রয়েছে তখন বাই গ্র্যাভিটেশন জলটা নিচের দিকে নেমে আসছে। জলটা যদি নিচের দিকে নেমে আসে প্লুরাল ডিফিউশনে, তাহলে জলটা যতটা নিচে থাকবে সেই জলের ডেপথটা তত বেশি হবে। ওপর দিকে জলটা কি আস্তে আস্তে ডেপথটা কম হবে, এবং ওখানে ক্যাপিলারি অ্যাকশনের জন্য ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরা আলটিমেটলি একটা কি শেপ অ্যাজিউম করবে, পুরো একটা সিকেল, মানে একটা চাঁদের মতো, একটা একখালি চাঁদের মতো একটা শেপ। এই পেশেন্টটা কীরকম প্রেজেন্টেশন থাকবে? এই পেশেন্টের প্রেজেন্টেশন এই শুরুর দিকে যেমন বললাম, শুরুর দিকে তাই থাকবে, যে প্রথমে এরকম জ্বর এসছে, চেস্ট পেন হচ্ছে, কাফ কোল্ড হচ্ছে, তারপর এই পেশেন্টটা আস্তে আস্তে একটা দিকে হেভিনেস রিপ্লেস, চেস্ট পেন, প্লুরাইটিক পেন, সেই প্লুরাইটিক পেনটা রিপ্লেস হবে কি যে, সেই প্লুরাইটিক পেনটা রিপ্লেস হয়ে যাবে এই সাইডের হেভিনেস দিয়ে। যখনই এখানের মধ্যে জল জমে যাবে তখন ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা তারা একসাথে অ্যাপোজ হবে না। অ্যাপোজ না হলে এই যে প্লুরাইটিক পেন যেটা হচ্ছিল সেই পেনটা হবে না, কিন্তু এখানে অনেকটা জল থাকার জন্য এই জায়গাটা একটা ভারী ভারী ফিল হবে। তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ দ্য হেভিনেস। তাহলে কোনো একটা পেশেন্টের প্লুরাইটিক পেন ছিল, সেই বাচ্চাটাকে তুমি 2-3 দিন রাউন্ডে দেখলে খুব পেন, খুব কান্নাকাটি করছে, তারপর দেখলে আস্তে আস্তে কান্নাটা কমে গেল, বাচ্চাটা অতটা ইল লাগছে না, তার মানে জানবে আইদার তার ক্লিনিক্যাল রেজলিউশন হচ্ছে অথবা ওর ওখানে প্লুরাল ডিফিউশন ডেভেলপ করে গেছে। প্লুরাল ডিফিউশন ডেভেলপ করার জন্য যে পেনটা হচ্ছিল, শার্প পেনটা, সেই পেনটা কিন্তু তার আর হবে না। আর সেই পেনটা যদি না হয় তাহলে সেই পেশেন্টটা অত যে কান্নাকাটি করছিল বা ইরিটেবল ছিল সেই ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রে থাকবে না। ঠিক, প্লুরাল ডিফিউশন এটা আমি বললাম মডারেট প্লুরাল ডিফিউশন। তাহলে আরেকটু বেশি প্লুরাল ডিফিউশন কাকে বলবো? এই যে এইটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখছি একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি, এখানে আর উপরে কোনো কিছু অবস্কিওর বর্ডার টর্ডার নেই, পুরোটাই ঢেকে গেছে। ডেন্স হোমোজেনাস ওপাসিটি ইনভলভিং দ্য হোল লেফট লাং ফিল্ড অ্যালং উইথ অবলিটারেশন অফ দ্য লেফট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। আরও যদি ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে একটু রোটেশন আছে, কারণ এই দেখো এই ক্ল্যাভিকালটা হচ্ছে মিডিও ল্যাটারাল, এই ক্ল্যাভিকালটা ঠিক ওইভাবে মিডিও ল্যাটারাল নয়, এটা হচ্ছে একটা অ্যান্টেরোমিডিয়াল, এটা হচ্ছে পস্টেরিয়র ল্যাটারাল, মানে একটু এন্ড অন ভিউ এসছে, যে কারণে এই লেন্থ আর এই লেন্থটা আলাদা হয়েছে। মানে বেসিক্যালি ছোট বাচ্চা ধরা হয়েছিল, এপি প্রজেকশনই নেওয়া হয়েছে। কারণ আগেই বলেছি যে বড় বাচ্চার ক্ষেত্রে ওরকম পিএ বলা যায়, তাকে হাইট অফ ইন্সপিরেশন বলা যায়, ছোট বাচ্চার ক্ষেত্রে সেগুলো নয়, তাকে শুয়েই নিতে হয়। হয়তো বাচ্চাটাকে ধরা হয়েছিল, হাত চেপে ধরা হয়েছে, বাচ্চাটা এরকম সামনের দিকে এগিয়ে গেছে, এই এগিয়ে গেছে বলে এখানে একটা রোটেশনাল ইফেক্ট এসছে, দুদিকেই রোটেশন হয়েছে, এইদিকে রোটেশনটা একটু বেশি, এইদিকে রোটেশনটা একটু কম। সেই জন্য ট্রেকিয়ার পজিশনটা আমি খুব ভালো বলতে পারবো না যে এটা ডিজিজ ইটিওলজির জন্যই শিফট হয়েছে নাকি এই রোটেশনের জন্য শিফট হয়েছে, কিন্তু যেখানে এতটা প্লুরাল ডিফিউশন আছে, মানে ম্যাসিভ প্লুরাল ডিফিউশন আছে, সেখানে ইউজুয়ালি মিডিয়াস্টাইনাল স্ট্রাকচারের এইদিকে শিফটিং থাকার কথা। যদি ভালো করে দেখা যায় এইদিকের ট্রেকিয়াটা একটু বেশি রাইটের দিকে যাচ্ছে, এই যে কালো যে শ্যাডোটা, এটা হচ্ছে ট্রেকিয়া লেয়ার শ্যাডো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ম্যাসিভ প্লুরাল ডিফিউশন। এই পেশেন্টটা কি হবে, যেহেতু এতটা ম্যাসিভ প্লুরাল ডিফিউশন রয়েছে, সেই জন্য এটা অবশ্যই পেশেন্টটা রেসপিরেটরি ডিস্ট্রেস করবে, এবং আমাকে এটা জানতে হবে যে এই যে প্লুরাল যে ফ্লুইডটা রয়েছে এটা কীরকম টাইপের ফ্লুইড। এটা কি কোনো হিমোথোরাক্স, মানে ওখানে কি ব্লাড আছে, নাকি জাস্ট প্লুরাল ডিফিউশন আছে, যে একটা নিউমোনিয়া হয়েছিল তারপর জল জমে গেছে, নাকি অলরেডি ওখানে এমপাইমা আছে। কারণ যদি ওটা প্লুরাল ডিফিউশন হয় তাহলে আমি একরকম কথা ভাববো, আমি টিউবারকুলোসিসের কথা বেশি ভাববো। যদি এমপাইমা হয় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কথা বেশি ভাববো। যদি হিমোথোরাক্স হয়, হয়তো কোনো একটা ইনজুরি হয়েছে, কোনো ট্রমা হয়েছে, অথবা কোনো একটা পেশেন্ট যার
হয়তো কোনো হিমাটোলজিক্যাল ব্লিডিং ডায়াথিসিস আছে, ব্লিডিং ডিসঅর্ডার আছে, তার হয়তো কোনো একটা ট্রিভিয়াল ট্রমার পর এখানে ম্যাসিভ ব্লিড হয়েছে, তো সেটা আমার জেনে তার উপর তার ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে। তো মোটামুটি এই যা পেশেন্ট আছে তার এখানে কিন্তু একটা ইন্টারকস্টাল ড্রেনেজ লাগবে। এই সেম বাচ্চারই এই এক্সরেটা দেখো, একই দিনের এক্সরে, এটা সকাল 10:30টার এক্সরে, এটা রাত্রের এক্সরে। এখানে আমরা এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ইন্টারকস্টাল ড্রেন ইনসার্ট করা। ড্রেন ইনসার্ট করে যেটা দেখা যাচ্ছে এখানে যে ম্যাসিভ প্রলিফেশনটা ছিল সেটা অনেকটা ক্লিয়ার অফ হয়ে গেছে, কিন্তু যদি ভালো করে দেখা যায় এই একটা স্মুথ একদম সুন্দর একটা বর্ডার দেখা যাচ্ছে, আর এখানে অল্প একটা ওপাসিটি দেখা যাচ্ছে। তার মানে কি যতটা আমরা ড্রেন করেছি তারপরেও এখানে এই যে যেটা বলছিলাম না একটা সিকেল সেপের এরকম মানে আপার বর্ডার আসার কথা, যে এক্সরেটা আমি দেখাতে চাইছিলাম ওটাই প্লেটটা নয়, কিন্তু এখানেও একটা এই যে একটা সিকেল সেপের একটা সরু ফাইন লাইন দেখা যাচ্ছে। এর বাইরে মানে এখানে এখনো কিছুটা জল আছে, ইনফিউশন এখনো কিছুটা আছে, আর বাকি অনেকটাই ড্রেন হয়ে গেছে। এই ড্রেন হয়ে গেছে বলে এই জায়গাটা দেখা যাচ্ছে লাংসটা কি হয়েছে, লাংসটা অনেকটা খুলে গেছে। তার আগে লাংসটা বোঝাই যাচ্ছিল না, মানে এতটা বেশি ম্যাসিভ প্রলিফেশন ছিল যে ওখানে কোল্যাপস ছিল লাংসটা, আন্ডারলাইন কোল্যাপস লাংসটা, এখন কিন্তু লাংসটা খুলে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ড্রেন ইন সিটু রয়েছে এবং এখান থেকে কিছুটা ড্রেন হয়েছে। অনেকটা বড় স্টোমাক শ্যাডো দেখা যাচ্ছে। কেন? কারণ এই এতটা বেশি রেসপিরেটরি ডিস্ট্রেস যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটার এরোফেজিয়া, মানে যখন খুব বেশি শ্বাস নেয় একটা পেশেন্ট তখন সেই যে শ্বাস যেটা আমি নিলাম ল্যারিঙ্গোফ্যারিংসের আর ওরোফ্যারিংস, সেখান থেকে কমন পাথওয়ে দিয়ে আমার সেটা ট্রেকিয়াতেও যাচ্ছে, কিছুটা আমার ইসোফেগাসেও যাচ্ছে, সেই কারণে এখানে একটা স্টোমাকের ডিস্টেনশন হয়ে গেছে। এই দুটো আমরা দেখলাম। হতে গেলে কি হবে, ম্যাসিভ প্রলিফেশনের ট্রিটমেন্ট হলো আমাকে একটা ইন্টারকস্টাল ড্রেনেজ দিতে হবে, ডিপেন্ডিং আপন দ্য বায়োকেমিক্যাল ক্যারেক্টার, প্যাথোলজিক্যাল ক্যারেক্টার অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল প্রোফাইল অফ দ্যাট ফ্লুইড, সেটা দেখে আমাকে অ্যান্টিবায়োটিক মডিফাই করতে হবে। সেটা দেখে আমাকে ড্রেনটা কতদিন রাখতে হবে না রাখতে হবে সেটা আমাকে সেটা আমাকে ডিসিশন নিতে হবে। এছাড়াও আমাদের একটা ইউএসজি করে দেখতে হবে যে ফ্লুইডটা আছে, মানে ইউএসজি চেস্ট করে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের ডেন্সিটি কীরকম। যদি সেই ফ্লুইডটা দেখা যায় খুব ফিব্রিনাস বা সেই ফ্লুইডটা খুব থিক বা এনসিস্টেড কালেকশন, তাহলে সেখানে আমাদের ফিব্রিনোলাইটিক এজেন্ট লাইক স্ট্রেপ্টোকাইনেজ এইসব দিয়ে কিছুটা ড্রেনেজ করা যেতে পারে। সেটা করেও যদি দেখা যায় খুব একটা ভালো কাজ হচ্ছে না, তাহলে নতুন যে প্রসিডিওরগুলো এসছে যেমন ভ্যাটস, হ্যাঁ, ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি, সেগুলোর আমাদের হেল্প নিতে হতে পারে। আদারওয়াইজ কী হবে, পরবর্তী ক্ষেত্রে এই দুটো পুরা ওদের মধ্যে কী হবে, দুটো পুরা অ্যাডহেয়ার করে গিয়ে পরে ওই লাংসটা ওই জায়গার আন্ডারলাইন লাং কন্ডিশন যেটা থাকবে, আন্ডারলাইন লাং কিছু, সেটা নন ফাংশনাল হয়ে যাবে। আপার বর্ডার অফ প্রলিফেশন স্মুথ রাউন্ড, এইখানে ডিস্টেন্স আস্তে 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 এখানে বেড়ে গেছে বিকজ অফ দ্য গ্র্যাভিটি, ওয়াটার ইজ বিং পুলড ডাউনওয়ার্ড, আর ক্যাপিলারি অ্যাকশনের জন্য এইটা পসিবল হয়েছে। তাহলে এটা কিরকম টাইপের, এখানে এই জায়গাটা দেখো, এই জায়গার বর্ডারটা কিন্তু প্যাচি ওপাস, মানে এইখানে কিন্তু স্মুথ বর্ডার না, কিন্তু এটা পুরোটা স্মুথ। তাহলে এখানে একটা আন্ডারলাইন কনসলিডেশন আছে, আর তার সাথে সাথে একটা এখানে প্রলিফেশন যেটা হয়েছে, এই যে অবস্কিউর করে গেছে এই লেফট যে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটাকে, আর তার সাথে একটা সুন্দর সিকেল সেপের যে বর্ডার রয়েছে, প্রলিফেশন বা সিমনিউমোনিক ইফিউশন বা প্যারানিউমোনিক ইফিউশন ফলোইং দিস নিউমোনিক। এটা হচ্ছে মাইল্ড ভ্যারাইটি আছে, ঠিক আছে। এইবার এটা দেখা যায়, এটার কি ডেসক্রিপশন হবে। আমরা এখানে কতগুলো এয়ারফিল্ড দেখতে পাচ্ছি, এই একটা এয়ারফিল্ড, এই একটা এয়ারফিল্ড, এই একটা এয়ারফিল্ড, এই একটা এয়ারফিল্ড, আর এটা 6টা। তার মধ্যে এই যে চারটে হচ্ছে পেশেন্টের বাইরে আছে, মানে এনভায়রনমেন্টাল এয়ার। এর ক্যারেক্টার কীরকম, জেড ব্ল্যাক, এর মধ্যে কিছু নেই। এখানে যে এয়ারটা রয়েছে, এখানে তো একটা এয়ারফিল্ড রয়েছে, কিন্তু তার মধ্যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংসগুলো দেখা যাচ্ছে। এই যে এয়ারফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই এয়ারফিল্ডের মাঝে মাঝে শুধু আমি রিপ শ্যাডো দেখতে পাচ্ছি, আদারওয়াইজ এর ক্যারেক্টারের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এইটাকে কি বলতে হবে, এটা হচ্ছে হাইপারলুসেন্সি বা জেড ব্ল্যাক হাইপারলুসেন্সি ইনভলভিং দ্য হোল রাইট লাং ফিল্ড অ্যান্ড দেয়ার ইজ শিফটিং অফ দ্য মিডিয়াস্টাইনাম। এই যে পুরো হার্টকে এদিকে চেপে দিয়েছে। আমাদের এখানে যে ইউজুয়ালি কি হয়, রাইট ডোম অফ ডায়াফ্রাম এরকম
কনভেক্স থাকে, এখানে আমরা ডোম অফ ডায়াফ্রাম কিছু দেখতেই পাচ্ছি না। এই জায়গায় একটা কিছু একটা ওয়েজ ট্রায়াঙ্গুলার মতো একটা জিনিস লাগছে, এটা হার্ট শ্যাডো নয়। এই আন্ডারলাইন যে লাংসটা আছে সেই লাংসটাকে এই হাওয়াতে চেপে দিয়ে এখানে এটাকে কোল্যাপস করে দিয়েছে। তাহলে এই জায়গাটা কি, এটা হচ্ছে রাইট সাইডের লাং যে কোল্যাপস হয়েছে সেইটা। তাহলে এটা কি আছে, এটা রেডিওলজিক্যাল ডেসক্রিপশন হবে জেট ব্ল্যাক হাইপারলুসেন্সি ইনভলভিং দ্য হোল্ড রাইট হোল্ড রাইট লাং ফিল্ড। ডিজিজ ইটিওলজি কি হবে, নিউমোথোরাক্স, প্রবাবলি টেনশন নিউমোথোরাক্স। কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি ডায়াফ্রাম ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, লাং কোল্যাপস করে গেছে, মিডিয়াস্টাইনাম শিফট হয়ে গেছে, ট্রেকিয়া যদি দেখা যায় এই যে ট্রেকিয়া এত দূরে, এখানে এই যে ট্রেকিয়াল শ্যাডো, ট্রেকিয়া ওখানে শিফট হয়ে গেছে। টেনশন নিউমোথোরাক্স থাকলে এটা কি হবে, টেনশন নিউমোথোরাক্স থাকলে যেহেতু ওখানে প্রেশার অনেক বেশি হয়ে গেছে, মিডিয়াস্টাইনাম এবং অন্য স্ট্রাকচারগুলোকে অন্যদিকে ঠেলে দেবে। তাহলে এই পেশেন্টটা কীরকম ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসবে, এই পেশেন্টটা রেসপিরেটরি ডিস্ট্রেস তো থাকবেই, কিন্তু এই পেশেন্টটার একটা অদ্ভুত আরেকটা মানে প্রেজেন্টেশন থাকবে, সেটা হচ্ছে এই পেশেন্টটা শকে প্রেজেন্ট করবে। এবং এমন একটা শক, যে শকে আমরা জানি যে সব শকে ইউজুয়ালি ম্যাক্সিমাম শকে কী হবে, ফ্লুইড দিলে কাজ হয়। ফ্লুইড রেসপন্সিভ হোক নন রেসপন্সিভ হোক, প্রথমে তো আমরা কিছুটা ফ্লুইড দিই, তারপর তো আমরা চেক করে দেখি যে এটা ফ্লুইড রেসপন্সিভ না নন রেসপন্সিভ শক। কিন্তু এই রকম এই যে শকটা নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্টটা, এই পেশেন্টটাকে ফ্লুইড দিলে এর কোনো ইমপ্রুভমেন্টই হবে না। তাহলে এর যে শকটা হবে সেই শকটার নাম কি, সেই শকটার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ শক। কি অবস্ট্রাকটিভ শক, এই যে এতটা বেশি টেনশন নিউমোথোরাক্স আছে, এই যখন মিডিয়াস্টাইনামকে শিফট করছে, তখন যে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট মানে যে আমাদের অ্যাওর্টা রয়েছে, সেই অ্যাওর্টার উপরেও এতটা প্রেশার ক্রিয়েট করবে যে অ্যাওর্টিক ইজেকশন মানে অ্যাওর্টার থ্রু দিয়ে যে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন, সেটা একদম রিডিউসড হয়ে যাবে। এবং সেই জন্য এই পেশেন্টটার শক হবে। এবং আমি যদি ওখানে এক্সট্রা ফ্লুইড দিই তাহলে কি কোনো বেনিফিট হবে না, কিছু বেনিফিট হবে না। কারণ আমার হার্ট ঠিক আছে, আমার ভ্যাসোমোটর টোন ঠিক আছে, আমার পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ঠিক আছে, ব্লাডের ভলিউমও ঠিক আছে, কিন্তু কি হচ্ছে, হার্ট যেখান থেকে ইজেকশন করছে সেখানটা যেন কেউ চেপে রেখে দিয়েছে। তাহলে এই পেশেন্টটার শকটাকে কারেকশন করতে গেলে কি করতে হবে, এখানে ইন্টারকস্টাল নিডল দিতে হবে আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ। যেই আমরা এখানে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে একটা ইন্টারকস্টাল নিডল দেবো আন্ডার ওয়াটার সিল ড্রেনেজে, তখন কি হবে, এখানে যে হাই প্রেসারে যে এয়ারটা আছে সেই এয়ারটা ওখান দিয়ে বেরিয়ে যাবে। যেই এয়ারটা বেরিয়ে যাবে আস্তে আস্তে এই জায়গায় যেগুলো কম্প্রেসড হয়েছিল সেগুলো ডিকম্প্রেশন হবে। ডিকম্প্রেশন হলেই হার্টের যে এলভিওটি মানে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, সেটা তখন আস্তে আস্তে আগের পজিশনে ফেরত যাবে এবং আবার যে সার্কুলেশন নর্মালি রিএস্টাবলিশ হবে। তাহলে মনে রাখতে হবে, যদি এরকম একটা পেশেন্ট আছে নিউমোথোরাক্স নিয়ে, টেনশন নিউমোথোরাক্স নিয়ে, তার সাথে তুমি শক পাচ্ছ, তাহলে তাকে ফ্লুইড চালানোর আগেও যেটা করতে হবে, সেখানে কিন্তু নিডল থোরাকোস্টমি করে ইমিডিয়েটলি ওয়াটার সিল ড্রেনেজ দিয়ে সেটাকে বের করে দিতে হবে। নাহলে কিন্তু ইউ মে লুজ দ্য পেশেন্ট। ওকে, তাহলে আমরা আজকে নর্মাল এক্সরে একটু জানলাম, তারপর লোয়ার কনসোলিডেশন কীরকম হয় সেগুলো দেখলাম, প্যাচি নিউমোনাইটিস কীরকম হয় সেটা দেখলাম, তারপর আমরা প্লুরাল ইফিউশন থাকলে কীরকম হয়, মডারেট সিভিয়ার সেগুলো দেখলাম, একটা একটা চেস্ট ড্রেনেজ দেখলাম, আর এই আমরা একটা নিউমোথোরাক্স দেখলাম। এবার আর এক দুটো জিনিস রয়েছে, এই এক্সরেটাকে কি বলা যাবে, এই এক্সরেটাতে যেটা রয়েছে, এই এক্সরেতে মোটামুটি টিল্টিং কিছু নেই, দুটো ক্ল্যাভিকলের লেন্থ তো সমান দেখতে পাচ্ছি, তাহলে সেরকম রোটেশন কিছু নেই, আদারওয়াইজ দ্য এক্সরে ইজ ওকে। কিন্তু এক্সরেটা যেটা দেখছি, এই যে আমার রাইট লাং ফিল্ড, এটার যা ক্যারেক্টার আছে, মানে এটা লুসেন্সি ঠিক আছে উইথ ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস, এখানে একটা আমি রাউন্ড শ্যাডো মতো দেখতে পাচ্ছি। তাহলে লাইকলি এরকম একটা রাউন্ড শ্যাডো যদি দেখতে পাই, এটা কি, এটা হচ্ছে একটা হাইলার লিম্ফ নোড। তাহলে এখানে একটা হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি আছে রাইট সাইডে। এবার লেফট সাইডেরটা যদি আমি দেখি, লেফট সাইডে কি দেখতে পাচ্ছি, লেফট সাইডের এই লাং ফিল্ডটা দেখো, এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন সেই ওই যে শরতের আকাশের মেঘ বা পেঁজা তুলো যেমন হয়, এরকম একটা হেটেরোজিনাস প্যাচি ভেরিগেটেড অ্যাপিয়ারেন্স, কিন্তু আবার অতটাও ডিসক্রিট প্যাচ নয় যেটা আমরা ভাইরাল নিউমোনাইটিসের কথায় বলেছি। কিন্তু আবার যদি এই হার্টের বর্ডারটা এখানে ভালো করে বোঝাই যাচ্ছে না, পুরো অবসকিওর হয়ে গেছে। তাহলে কিছু জায়গায় এখানে ডেন্স ওপাসিটি আছে বলেই হার্টটাকে অবসকিওর করেছে, আবার কিছু জায়গায় এখানে প্যাচি ওপাসিটি আছে। আরও যদি ভালো করে লক্ষ্য করো, এখানে একটা দেখো, একটা হরাইজন্টাল লাইন মতো দেখা যাচ্ছে, এখানেও একটা হরাইজন্টাল লাইন মতো দেখা যাচ্ছে। এখানে অনেক রকম শ্যাডো রয়েছে। কি কি শ্যাডো, একটা তো বলেছি এইদিকে হাইলার লিম্ফ নোড, এখানে বলেছি প্যাচি ওপাসিটি, এখানে বলেছি একটা
স্ট্রেট বর্ডার লাইক স্ট্রাকচার, যেগুলো ইউজুয়ালি লিম্ফ্যাটিক্সের হয়, আর তার সাথে এখানে একটু ডেন্স ওপাসিটি আছে। এটা কিসে পাওয়া যায়? এই সব কিছু একমাত্র আমাদের ভারতের জাতীয় রোগ মানে টিউবারক্লোসিস। টিউবারক্লোসিস এটা পাওয়া যায়। এই টিউবারক্লোসিসটাকে কি বলা হয়? এটা হচ্ছে পিডিয়াট্রিক টিউবারক্লোসিস। এটাকে বলা হয় প্রাইমারি প্রোগ্রেসিভ পালমোনারি টিউবারক্লোসিস, যেটা হচ্ছে অ্যাডাল্ট ক্যাভিটারি লিশন বা সেকেন্ডারি টিউবারক্লোসিস যেটা হয় তার কাউন্টার। টিবিতে কি হয়? টিবিতে বেসিক্যালি ক্যাভিটি কেন তৈরি হয়? যে অফেন্ডিং এজেন্টটা ঢুকেছে সেই এজেন্টটাকে আমি এক জায়গায় সার্কামস্ক্রাইব করে দিয়েছি, তারপর আমি ওখানে সাইটোকাইন দিয়ে ওকে মারার চেষ্টা করতে গিয়ে এমন করেছি যে ওকে তো মেরেছি বা মারতে পারিনি, কিন্তু নিজের টিস্যুটাকে খুব ভালো করে ড্যামেজ করে দিয়েছি। মানে ধরো আমার ঘরে ঢুকেছে একটা মশা, আমি ওটাকে হাতে করেছি, আপনাকে মেরে দিলেই হতো, আমি এখন কামান চালিয়ে দিয়েছি, মশাটা মরেছে, তার সাথে সাথে আমার ঘরে দেওয়ালগুলো ভেঙে গেছে। তা এই হচ্ছে ক্যাভিটারি লিশন। এটা হচ্ছে অ্যাডাল্ট কাউন্টার পার্ট, হচ্ছে সেটা বাচ্চাদের হয়, যেখানে একই এক্সরের মধ্যে আমি ডেন্স ওপাসিটি পাচ্ছি, লিম্ফ নোড মতো পাচ্ছি, এখানে লিম্ফ্যাটিক টিস্যু পাচ্ছি, এখানে হচ্ছে লিম্ফ নোড পাচ্ছি, এখানে ভ্যারিগেটেড প্যাচি ওপাসিটিস পাচ্ছি। যদি আমরা শুধু এখানে একটা ওপাসিটি পেতাম, এখানে এই লিম্ফ্যাটিক্স পেতাম, আর এখানে একটা লিম্ফ নোড পেতাম, তাহলে সেটাকে আমরা বলতাম প্রাইমারি কমপ্লেক্স। প্রাইমারি কমপ্লেক্স বা ঘন কমপ্লেক্স বা ঘন ফোকাস কাকে বলা হয়? সেখানে হচ্ছে কি হয়, যখন প্রথম টিউবারক্লোসিস হচ্ছে, একটা বাচ্চা ফার্স্ট টাইম যখন অ্যাফেক্টেড হচ্ছে টিবিতে, তার তখন ইমিউন সিস্টেম অতটা ভালো করে ডেভেলপ করেনি হয়তো, তাহলে তার টিউবারকেল ব্যাসিলাইটা সে কি করছে, একটা সাবপ্লুরাল মানে প্লুরাল ঠিক নিচের জায়গায় একটা লাং টিস্যুতে সে একটা ফোকাস তৈরি করছে, যেটার নাম হচ্ছে ঘন ফোকাস। এইবার আমরা জানি কোনো একটা জায়গায় যদি ইনফেকশন হয়, তাহলে সেইখানটা ড্রেনিং লিম্ফ নোডে সেই অর্গানিজমটাকে নিয়ে যায় লিম্ফ্যাটিক্স দিয়ে, তাহলে এখানে হবে সেরকম একটা ঘন ফোকাস, সেখান থেকে একটা ড্রেনিং লিম্ফ নোড এটাকে নিয়ে যাবে একটা হাইলার, এই একটা ড্রেনিং লিম্ফ ভেসেল সেটা একটা হাইলার লিম্ফ নোডে নিয়ে যাবে। তাহলে একটা সাবপ্লুরাল ফোকাস, সেখান থেকে একটা লিম্ফ্যাটিক্স, সেখান থেকে একটা ড্রেনিং লিম্ফ নোড, এই যে তিনটে জিনিস এর কম্বিনেশনকে বলা হয় কি? প্রাইমারি কমপ্লেক্স বা ঘন কমপ্লেক্স। ঘন ফোকাস, দেন ইয়োর লিম্ফ্যাটিক্স, দেন দ্য লিম্ফ নোড। তাহলে এটার নাম হচ্ছে, ওই তিনটেকে মিলে একসাথে বলা হয় ঘন কমপ্লেক্স। এখানে সেই জিনিসটাও কিছুটা বোঝা যাচ্ছে, তার সাথে সাথে প্যাচি ওপাসিটিসগুলোও রয়েছে। উল্টো দিকে একটা ওয়েল সার্কামস্ক্রাইব একটা রাউন্ড শ্যাডো রয়েছে, যেটা একটা হাইলার লিম্ফ নোড। তাহলে এটা হচ্ছে প্রোগ্রেসিভ প্রাইমারি পালমোনারি টিউবারক্লোসিস। ঠিক, তাহলে এর কি ম্যানেজমেন্ট হবে? সেটা এনটিইপি প্রোগ্রাম ওয়াইজ যেমন থেরাপি হয় সেগুলো আমাদের তার ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে এই পেশেন্টের ছোটো বাচ্চা হলে সে তো স্পুটাম প্রোডাকশন করতে পারবে না, তাহলে আমার গ্যাস্ট্রিক লাভাজ করতে হবে, সেখান থেকে সিভিনাট পাঠাতে হবে, তার উপর ডিপেন্ডিং আপন দ্য রিফাম্পিসিন সেন্সিটিভিটি, তাকে সে কোন রেজিমে যাবে সেটা ঠিক করতে হবে। ঠিক, তাহলে এটা হলো ওই জিনিস। এই যে একটা ল্যাটারাল এক্সরে রয়েছে, যেটা আমি বলতে চাইছিলাম, ল্যাটারাল এক্সরে দেখলে এই যে ভার্টিব্রাল অ্যাঙ্গেলটা অ্যান্টেরিয়রের চেয়ে এই পস্টেরিয়রটা দেখতেই পাচ্ছ কতটা নিচে। তাহলে একটা পেশেন্টের যদি সামান্য পরিমাণে প্লুরাল ইফিউশন থাকে, পেশেন্টটা যদি ইরেক্ট থাকে, তাহলে তার জলটা কি হবে? বাই গ্র্যাভিটি এখানে গিয়ে জমা হবে, এবং এই যে পস্টেরিয়র যে এই অ্যাঙ্গেলটা এটা অবলিটারেটেড। এই ল্যাটারাল এক্সরে করলে আমরা মাইল্ড যদি প্লুরাল ইফিউশন থাকে, সেটা কিন্তু আমরা এপি বা পিএতে মিস করে যেতে পারি, কিন্তু আমরা ল্যাটারাল এক্সরে করলে সেটা ধরতে পারবো। তাই এই এক্সরেটা অন্যরকম। এখানে এটা কি দেখা যাচ্ছে? এই এক্সরেটাতে দেখা যাচ্ছে মাল্টিপল ছোট 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 ছোট, মানে গোটা শরীরে যেন একটা হানিকুমের মতো কিছু ছড়িয়ে রয়েছে। সাধারণত মিলিয়ারি টিউবারকুলোসিস থাকলে এইরকম পিকচার দেখা যায়। এটা একটা ল্যাটারাল ভিউ। এখানে এত বেশি টিউবারকাল মতো রয়েছে যে পুরো হার্ট শ্যাডো, এখানে ট্র্যাকিয়া রয়েছে, বাকি লাং ফিল্ড সব ভরে আছে, শুধু এইটুকু একটা জায়গা একটু ফাঁকা রাখা রয়েছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস। এটা কি হতে পারে? এটাও কি মিলিয়ারি টিউবারকুলোসিস? এখানে যেটা দেখা যাচ্ছে এটা একটু মানে হঠাৎ করে চেস্ট এক্সরের মধ্যে দিয়ে দিলে এটা একটু মানে কঠিনই। এটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টেস্টিনাল শ্যাডো, এটা ইন্টেস্টিন বেসিক্যালি। আর এই যে ইন্টেস্টিন যেটা থাকা উচিত, এই জিনিসটা এখানে থাকা উচিত ছিল, এই ইন্টেস্টিনাল গ্যাস শ্যাডোটা এখানে আর কিছু দেখা যাচ্ছে না। ইন্টেস্টিন যেন পুরো ফাঁকা, পুরো ইন্টেস্টিন এখানে হার্নিয়েট করে গেছে। এই পুরো লেফট লাং ফিল্ডটা ইন্টেস্টিনাল হার্নিয়েশনে ভর্তি হয়ে গেছে, এবং এই যে আমাদের মিডিয়াস্টাইনাল স্ট্রাকচার মানে হার্ট পুরো উল্টো দিকে ঠেলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে একটা ডায়াফ্রামেটিক হার্নিয়া, প্রবাবলি কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। তাহলে এইগুলো কিন্তু এক্সরে
দেখে ভালো করে চিনতে হবে, হ্যাঁ, যে কি হতে পারে। তাহলে এগুলো হচ্ছে ইন্টেস্টিনাল গ্যাস শ্যাডোস, এটা এখানে উঠে গেছে। এইটাতে আরো ভালো মিলিয়ারি বোঝা যাচ্ছে। এটা একটা প্রজেকশন, যদি ভালো করে এটাকে দেখা যায়, এটা বোঝা যাচ্ছে, ফোকাস এটা বোঝা যাচ্ছে ভালো করে। একদম গোটা লাং ফিল্ডের ওপর মাল্টিপল স্মল 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 স্মল, এগুলো কি মানে যেন মনে হচ্ছে ওই স্যাগো গ্রেনস বা পোস্ত দানা ছড়ানো আছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস, মানে মিলিয়ারি মটলিং অল ওভার দ্য বায়োল্যাটারাল লাং ফিল্ড। যদি কোশ্চেন করা হয় যে মিলিয়ারি টিউবারকুলোসিস কীভাবে প্রিভেন্ট করা যায়, ট্রিটমেন্ট তো যা করার করতে হবে, কী দিয়ে প্রিভেন্ট করা যায় মিলিয়ারি টিউবারকুলোসিস, তার অ্যান্সার কি? বিসিজি ভ্যাকসিনেশন। বিসিজি ভ্যাকসিনেশন কিন্তু অ্যাজ সাচ টিউবারকুলোসিস প্রিভেন্ট করে না, কিন্তু সিভিয়ার ফর্ম অফ টিউবারকুলোসিস লাইক ইউর মিলিয়ারি টিউবারকুলোসিস, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, টিউবারকুলার মেনিনজাইটিস, সেগুলোকে কিন্তু ইয়ে করে, মানে ওইগুলো থেকে প্রোটেকশন দেয়। তাহলে এগুলো মাথায় রাখতে হবে। তাই একটা এক্স-রে দেখে কোথা থেকে ভ্যাকসিনের কোশ্চেনে ঢুকে যেতে পারে, মানে ক্লিনিক্যাল মেডিসিন ওরকমই, মানে এক্স-রে দেখেছি মানে এক্স-রেই বলতে হবে এই স্কায়াগ্রাম দেখলাম, এই করলাম ওই করলাম, না, হতেই পারে এটা মিলিয়ারি, যেই তুমি বললে মিলিয়ারি মটলিং, নেক্সট কোশ্চেন এটা আসতেই পারে যে ইজ দেয়ার এনি role of vaccination in prevention of the miliary tuberculosis, then you have to say yes, BCG vaccine can prevent miliary tuberculosis. সেখান থেকে BCG vaccine related কোশ্চেন হয়ে যেতে পারে, ঠিক আছে? এন্ড ওটাই হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনের মজা। এই একটা চেস্ট এক্স-রে আছে, কোনো রোটেশন সেভাবে নেই, অবভিয়াস টিল্টিং কিছু নেই, শুধু যেটা দেখা যাচ্ছে এই জায়গাটা, এই রাইট সাইডেড প্যারাহাইলার অ্যান্ড প্যারাকার্ডিয়াক জোন, এই জায়গাটা একটু হেজি। কেমিক্যাল অ্যাসপিরেশন নিউমোনাইটিসে হয়। এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমরা দুটো হাতের এক্স-রে দেখতে পাচ্ছি, হ্যাঁ, বায়োল্যাটারাল হ্যান্ড অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য ফোর। এখানে কি অ্যাবনর্মালিটি দেখছি? অ্যাবনর্মালিটি যেটা দেখছি, এই যে রেডিয়াস আর আলনা, তাদের যে লোয়ার, মানে তার যে লোয়ার এন্ডগুলো, এই লোয়ার এন্ডে আমরা কিছু কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছি। তাহলে আর কোন জায়গাটাকে কি বলে সেটা আপনাকে একটু বুঝে নিন। এই জায়গাটাকে বলা হয় ডায়াফাইসিস। একটা লং বোনের এই যে মিডল যে সাফট, তাকে বলা হয় ডায়াফাইসিস। এই যে এরিয়াটা, যেটা এখনো এই বোনসটার সাথে জোড়েনি, এটা পরে অসিফাই করবে, এটার নাম হচ্ছে এপিফাইসিস। এই মাঝের যে রেডিওলুসেন্ট যে এরিয়াটা, এটার নাম হচ্ছে গ্রোথ প্লেট, মানে ওখানেই তো বোনটা গ্রো করবে, তবেই তো হাড়টা লম্বা হবে, তবেই তো পেশেন্টটা, বাচ্চাটা লম্বা হয়ে একদিন অ্যাডাল্ট স্ট্রাকচার ডেভেলপ করবে। তাহলে এইটা হলো গ্রোথ প্লেট। আর এই যে এন্ডটা, এই যে এপিফাইজিয়াল এন্ড অফ ডায়াফাইসিস, এটাকে আমরা বলি মেটাফাইসিস। তাহলে কি পেলাম? এইটা হলো ডায়াফাইসিস, এই ডায়াফাইসিসের এপিফাইজিয়াল এন্ডের নাম হলো মেটাফাইসিস, তার মাঝে যে জায়গাটা আছে এর নাম হচ্ছে গ্রোথ প্লেট বা ফাইসিস, আর তার পরে যে জায়গাটা রয়েছে যেটা জুড়বে এর সাথে, তার নাম হচ্ছে এপিফাইসিস। এবার এটা কি? এটা একটা রিকেটসের পিকচার, রিকেটস, নট রিকেট, RICKETS, রিকেটস। এখানে আমরা কি পাচ্ছি দেখো, যদি মেটাফাইসিসটাকে ভালো করে লক্ষ্য করো, সাধারণত নর্মাল কি হয়? নর্মাল মেটাফাইসিসটা আইদার প্লেন হয় অথবা প্লেনো কনভেক্স হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কনকেভ, যেন এরকম হয়ে গেছে, কনকেভ হয়ে গেছে, তাহলে একটা কি কাপের মতো শেপ হয়েছে, তাহলে এটাকে বলা হয় কাপিং। এবার এই যে বর্ডারটা ইউজুয়ালি কি হয়? স্মুথ হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি কেমন যেন ঝুরো 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 হয়ে গেছে, মানে চিরুনির দাঁড়ের মতো, বা একটা ভেরিগেটেড একটা অ্যাপিয়ারেন্স, বর্ডারটা খুব ভালো স্মুথ নেই। তাহলে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ফ্রেইং, FRAYING। তাহলে কাপিং হলো, ফ্রেইং হলো, এবার হচ্ছে স্প্লেইং। স্প্লেইং ব্যাপারটা কি? আচ্ছা, এই একটা ছোট বাচ্চার হাত, রিকেটসে কি হয়? রিকেটসে হচ্ছে মিনারেলাইজেশন হয় না। আমার যে অস্টিওয়েড ম্যাট্রিক্স আছে তার উপর যে ক্যালসিয়াম মিনারেলাইজেশন হবে, সেটা যদি প্রপারলি না হয়, তাহলে অস্টিওয়েড ম্যাট্রিক্সটা কি হবে? সেটা অপেক্ষাকৃত কি হবে? সেটা নরম হবে। এবার একটা বাচ্চা প্রথমে যখন হামাগুড়ি দিতে শিখছে, 7 মাস 8 মাস 9 মাসের পর, তখন যেই সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, তখন কি হচ্ছে? তার পুরো ওয়েটটা ট্রান্সমিট হচ্ছে এই দুটো ফোর আর্মের থ্রু দিয়ে পামের ওপর। এবার এই জায়গাটা, এই রিস্টের এই জায়গাটা যদি নরম থাকে,
যদি ক্যালসিফিকেশন প্রপারলি না হয় তাহলে কি হবে, ওই জায়গাটা চ্যাপ্টা হয়ে যাবে, তাহলে যেটা যাচ্ছিল এরকম হঠাৎ করে ওপর থেকে প্রেসার পেয়েছে এরকম স্প্লে করে যাবে। সেটা দেখো এটা আসার কথা ছিল এইভাবে, সেটা আস্তে 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 হঠাৎ করে যেন ছড়িয়ে গেল, একটা ছোট রাস্তা গিয়ে হঠাৎ করে একটা বড় রাস্তায় মিশে গেল, তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ দ্য স্প্লেইং। তাহলে এই যে মেটাফাইজিয়াল এন্ডে তিনটে চেঞ্জ পেলাম, একটা পেলাম কাপিং, একটা পেলাম ফ্রেইং, আর একটা পেলাম স্প্লেইং। তবে মনে রাখতে হবে স্প্লেটা তখনই হবে যখন বাচ্চাটা হামাগুড়ি দিতে যাবে। যদি বাচ্চাটা ওয়েট বিয়ার না করে তাহলে স্প্লেটা অত ভালো নাও থাকতে পারে। আরেকটা জিনিস আছে কথা, এনলার্জমেন্ট অফ দ্য গ্রোথ প্লেট, তাহলে দ্যাট ইজ নাথিং টু ডু উইথ দিস প্লেইং। এই যে গ্রোথ প্লেট মানে এই যে যেটা ফাইসিস বলেছিলাম, এখানেই তো ক্যালসিয়াম জমা হবে, ক্যালসিয়াম জমা হলে তবে তো সেটা রেডিও ওপেক হবে, ক্যালসিয়াম না জমা হওয়া পর্যন্ত সেটা তো রেডিও লুসেন্টই থাকবে। তাহলে এখানে যদি রিকেটসের কারণে ক্যালসিয়াম যদি প্রপারলি না জমা হতে পারে তাহলে কি আমার মনে হবে যে গ্রোথ প্লেটটা যেন এনলার্জ হয়ে গেছে, জায়গাটা যতটা রেডিওলুসেন্সি থাকা ছিল তার চেয়েও বেশি রেডিওলুসেন্ট হয়ে গেছে, তাহলে সেটার নাম হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য ফাইসিস অর গ্রোথ প্লেট। বেসিক্যালি ওখানে এনলার্জমেন্ট কিছু হচ্ছে না, রেডিওলজিক্যালি এনলার্জ লাগছে। তাহলে রিকেটস কি করে বুঝলে তুমি, অ্যাক্টিভ রিকেটস হতে হলে গ্রোথ প্লেটটা ওয়াইডেন্ড থাকবে বা এনলার্জ থাকবে, অ্যালং উইথ মেটাফাইজিয়াল এন্ডে তিনটে চেঞ্জ থাকবে, একটা হচ্ছে কাপিং, একটা হচ্ছে ফ্রেইং, আর যদি পেশেন্টটা ওয়েট বিয়ার করার চেষ্টা করে তাহলে সেখানটা হবে স্প্লেইং। বোঝা গেছে? তাহলে এরকম যদি আমি এক্সরে পাই তাহলে তাকে আমরা কি বলবো, রিকেটস, এবং প্রবাবলি দিস ইজ অ্যাক্টিভ রিকেটস, মানে ডিজিজ প্রসেসটা চলছে। এবার এরকম যদি একটা পেশেন্ট আসে তো কীরকম প্রেজেন্টেশন নিয়ে আসবে, ইউজুয়ালি যেটা আসবে ওয়াইডেন্ড রিস্ট নিয়ে আসবে, অনেক সময় হাত পায়ে ব্যথা থাকতে পারে, হ্যাঁ, ভিসেরোপটোসিস মানে কি, একটা পেশেন্টের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয়, যদি তার ক্যালসিয়ামের মেটাবলিজমের গন্ডগোল হয়, তার কিন্তু অনেক সময় হাইপোটোনিয়া থাকে মাসল। তাহলে পেটের মাসলটা যদি হাইপোটোনিক থাকে তাহলে অ্যাবডোমিনাল যে ভিসেরাগুলো আছে, রেকটাস মাসল তাকে ভালো করে কন্টেন করতে পারবে না, পেটটা যেন সামনের দিকে বেরিয়ে যাবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ভিসেরোপটোসিস। ভিসেরাটা যদিও মেগালি নয়, ভিসেরোমেগালি হয়ে পেট বড় হতে পারে, বাট ভিসেরোমেগালি নয়, ভিসেরা সাইজ ইজ নর্মাল, হাউএভার অ্যাবডোমিনাল মাসকুলেচার, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মাসকুলেচার ইজ উইক, দ্যাটস ওয়াই তোমার মনে হচ্ছে যেন ভিসেরাটা বাইরের দিকে বেরিয়ে এসছে, তার নাম হচ্ছে ভিসেরোপটোসিস, সেইটা এখানে থাকতে পারে। যদি আরও ছোট বাচ্চা হয় তাহলে তার পিং পং বল অ্যাপিয়ারেন্স যেটা মাথার মধ্যে থাকে, মানে মাথাটা যদি আমি স্কালে কোনো জায়গায় প্রেস করি তাহলে সেটা ইন্ডেন্টেশন হয়ে যাবে, আবার ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে চলে আসবে, মানে তোর ভয় লাগবে যে মাথাটা না, মানে জোর করে চেপে দিলে যেন মাথাটা ফুটো না হয়ে যায়, তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ক্রেনিওটেবিস। অনেক সময় কি হয়, হ্যারিসন সালকাস পাওয়া যেতে পারে, র্যাকাইটি রোজারি পাওয়া যেতে পারে। র্যাকাইটি রোজারি কি, র্যাকাইটি রোজারি মানে হচ্ছে কস্ট্রোকন্ডাল জাংশন, সেই যে কষ্ট মানে হচ্ছে রিপসের অ্যাডজেক্টিভ ফর্ম, এই কস্টাল সরি হ্যাঁ রিপসের অ্যাডজেক্টিভ ফর্ম, কস্ট্রোকন্ডাল যে জাংশন মানে যেখানে এসে স্টারনামের কার্টিলেজের সাথে লাগছে রিপসটা, সেই জায়গাটাতেও যদি ওরকম ওয়াইডেনিং হয় তাহলে ওগুলো বিট 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 মতো হবে, মনে হবে যেন এখানে একটা এখানে একটা এখানে একটা র্যাকাইটিক বিটস রয়েছে, মানে কেন কেউ যেন এখানে মালা পরিয়ে দিয়েছে, পরপর এরকম থাকছে, তাহলে সেই জিনিসগুলো পাওয়া যেতে পারে। আর অনেক সময় বোন পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, আরেকটু যদি বড় বাচ্চার ক্ষেত্রে প্রেজেন্ট করে। রিকেটস অ্যাকচুয়ালি অনেক রকম টাইপ হয়, ভিটামিন ডি ডিপেন্ডেন্ট রিকেট হয়, ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট হয়, হাইপোফসফেটেড রিকেটস হয়, সিকেডির সাথে অ্যাসোসিয়েটেড রিকেটস হয়, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ডেন্ট ডিজিজ, সিস্টেনোসিস, এইসব রিলেটেড কিছু আলাদা রকমের রিকেটস হয়। তো যাই হোক, সেই রিকেটসগুলো অতটা কমন নয়, মোস্ট কমন রিকেটস কি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিলেটেড রিকেটস, তাই সেখানে এইরকম পিকচারগুলো আমরা পেতে পারি। তাহলে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কি ইনভেস্টিগেশন করতে হবে, ব্লাড ক্যালসিয়াম, ফসফেট, অ্যালকালাইন ফসফেটেজ লেভেল দেখতে হবে, আর 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 কি করতে হবে, আর হচ্ছে অনেক সময় ভিটামিন ডি লেভেল মানে 25 OH ভিটামিন ডি দেখতে হতে পারে, 125 ভিটামিন ডি সেই লেভেলটাও দেখতে হতে পারে, আইপিটিএইচ মানে ইনট্যাক্ট পিটিএইচ কি আছে, ইউরিয়া ক্রিয়েটিন কি আছে, সেগুলো সব কিছু দেখতে হতে পারে। যেহেতু বললাম ভিটামিন ডি রিলেটেড রিকেটস, ডেফিসিয়েন্সি রিলেটেড রিকেটস ইজ দ্য মোস্ট প্রিডমিনেন্ট পিকচার, সেই জন্য যেখানে তোমার অনেক বেশি সুবিধা থাকবে না সমস্ত রকম ইনভেস্টিগেশন করার, সেখানে কি করা হয়, ক্যালসিয়াম ফসফেট, অ্যালকালাইন ফসফেটেজ লেভেল দেখে একটা মেগাডোজ অফ ভিটামিন ডি অ্যালং উইথ ক্যালসিয়াম দেওয়া হয়, যেটা ইন্ট্রামাসকুলার যদি আমরা দিই তাহলে 6 লাখ ইউনিট দেবো, আর যদি আমরা টস থেরাপি হিসেবে দিই তাহলে 60,000 ইউনিট ফর 10 days দেবো। নতুন কিছু কিছু জায়গায় ওই 3000 ইউনিট পার ডে ফর এ লং পিরিয়ড অফ 12 উইকস সেটা দেওয়ার কথাও আসছে। সেইটা করার পর 4 সপ্তাহ বাদে আমরা দেখব যে অ্যাক্টিভ রিকেটস যেটা ছিল সেখান থেকে সে হিলিং রিকেটসে যাচ্ছে কিনা। হিলিং রিকেটস মানে কি,
মানে রিকেটসটা আমি ট্রিটমেন্ট করেছি, এইবার ট্রিটমেন্ট রিলেটেড কিছু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি কিনা। কি চেঞ্জ দেখবো? চেঞ্জ দেখবো যে এই যে ফাইসিস যেটা রয়েছে, এই ফাইজিয়াল প্লেট যদি সত্যি ওটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিলেটেড রিকেটস হয়, তাহলে মেগা ডোজ অফ ভিটামিন D3 অ্যালং উইথ যদি আমি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন করি, এই জায়গাটাতে দেখা যাবে গ্রোথ প্লেটটার কি এখানে মিনারেলাইজেশন শুরু হবে। তাহলে এখানে হোয়াইট জোন অফ ক্যালসিফিকেশনটা আস্তে আস্তে আসতে শুরু করবে। সেটা যদি থাকে তখন তুমি সেই রিকেটসটাকে বলবে হিলিং রিকেটস। আর যদি সেটা না থাকে, শুধু কাপিং স্প্রেইং থাকে, গ্রোথ ফাইজিয়াল এনলার্জমেন্ট থাকে, তাহলে সেটাকে তুমি বলবে অ্যাক্টিভ রিকেটস। ঠিক আছে? রিকেটসের আরো কত পিকচার দেখা যাক। এইটা যেমন এখানে তো তাও একটু সাদা সাদা লাগছে, এটা তো একদমই এখানে কোনো লাইনই নেই। এখানে ফাইজিয়াল প্লেটটা কত চওড়া হয়ে গেছে, এখানে ফাইজিয়াল প্লেটটা কত চওড়া হয়ে গেছে, তাহলে এটা অ্যাক্টিভ রিকেটস। এখানটা দেখো, এই জায়গাটাতে একটা হোয়াইট লাইন যেন মনে হচ্ছে আসতে শুরু করেছে, তাহলে এটা হয়তো ভিটামিন ডি দেওয়ার পর একটা মেগা ডোজ পাচ্ছে বলে এই জায়গাটাকে হোয়াইটিশ লাগছে। এটা হয়তো মানে প্রিপারেটরি জোন অফ ক্যালসিফিকেশন যেটা বলে, সেই জায়গাটা এখানে আসবে। ঠিক আছে? এটা দেখো, এটাতে দেখো এই যে জোন অফ প্রিপারেটরি ক্যালসিফিকেশন, এই যে কাপটা ছিল, কাপটা যেন ভরতে শুরু করেছে। এখানে আর এপিফাইসিসটা, এই এপিফাইসিস আর মেটাফাইসিসের মাঝের যে ফাইসিস, সেটা এতটা বেশি গ্যাপ নেই, গ্যাপটা যেন অবসকিউর হয়ে গেছে। আগেরগুলোতে যে গ্যাপগুলো ছিল তত ভালো যেটা বোঝা যাচ্ছিল, এইটাই কিন্তু দেখো এই জায়গাটা পুরো হোয়াইট হয়ে গেছে। তার মানে কি কাপটা ভরে গেছে। কি হচ্ছে? ওখানে জোন অফ প্রিপারেটরি ক্যালসিফিকেশন শুরু হয়ে গেছে, ক্যালসিয়াম ডিপোজিট করছে, রেডিও লুসেন্সি চলে গিয়ে ওখানে রেডিও ওপাসিটি আসছে। তাহলে এটা হচ্ছে হিলিং রিকেটস। ঠিক আছে? এবার আমরা স্কারভিটা দেখে নিই। এটা দেখো, এই এক্সরেটা যদি দেখা যায়, এটা হচ্ছে কি, আমরা আগে রিকেটস পড়লাম, রিকেটসে ছিল কি মিনারেলাইজেশন ডিফেক্ট, মানে ওখানে অস্টিওয়েডের কোনো প্রবলেম নেই, অস্টিওয়েড তৈরি আছে, তারপর মিনারেলাইজেশন হচ্ছে। এবার মানে অস্টিওয়েড কি মিনারেল কি এভাবে যদি বলতে যাওয়া হয়, মানে অস্টিওয়েড হচ্ছে একটা নরম ম্যাটার, যেটা হচ্ছে বোনের মেন স্ট্রাকচার, তার উপর মিনারেলাইজেশন মানে ক্যালসিয়াম আর ফসফেট মিলে ওখানে ডিপোজিট করে সেটাকে একটা হার্ড স্ট্রাকচার করে। এবার আমার প্রবলেম ক্যালসিয়াম ফসফেট ডিপোজিশনের হতে পারে, তাহলে সেই রিলেটেড আমার রিকেটস হবে। যেমন কি ছিল? ভিটামিন ডি রিলেটেড রিকেটস, হাইপোফসফেটেমিক রিকেটস। এবার আমার যে যার উপরে ক্যালসিয়াম ফসফেটটা গিয়ে বসবে, সেই অস্টিওয়েডটাই যদি গন্ডগোলে থাকে, তাহলে আমার বনি ডিজিজ হতে পারে। তাহলে সেই বনি ডিজিজটার নাম কি? সেই বনি ডিজিজটা হচ্ছে স্কারভি। এখানে কি হয়? ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য এখানে যেটা হয়, আমাদের যে অস্টিওয়েড ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্সটাতে প্রবলেম, এই ম্যাট্রিক্সটা প্রপারলি মানে এই ম্যাট্রিক্সটা ম্যালফর্ম থাকে। তাহলে প্রপারলি যদি এটা ম্যালফর্ম হয়, এর উপর প্রপার ক্যালসিফিকেশন হতে পারবে না, প্রপার মিনারেলাইজেশন হতে পারবে না। এই ক্ষেত্রে আমরা কিছু সাইন রেডিওলজিক্যালি দেখতে পাই। যেমন যদি খুব ভালো করে দেখো, এই যে গোল গোল এই জিনিসগুলো রয়েছে বা এগুলো রয়েছে, এইটা হচ্ছে বোনের কর্টেক্স। আর এই যে মেডালারি ক্যাভিটি, এটা কি মনে হচ্ছে? আমরা যখন ছোটবেলায় কোনো কিছু ড্রয়িং করতাম, তখন ড্রয়িং করার সময়, বর্ডার করার সময় বা তার যে এজটা, তাতে আমরা 2-3 পেন্সিল গুলিয়ে দিতাম আর ভেতরটাকে ফাঁকা ছেড়ে দিতাম। ঠিক যেন মনে হচ্ছে এই জায়গাটাতে কেউ 2-3 করে পেন্সিল গুলিয়ে দিয়েছে, এই জায়গাটাকে ফাঁকা ছেড়ে দিয়েছে। তাহলে এইটার নাম হচ্ছে পেন্সিল থিন কর্টেক্স। মানে ভেতরের যে মেডালারি রিজিয়নটা, এটা হচ্ছে খুব রেডিও লুসেন্স, আর বাইরের যে জায়গাটা রয়েছে সেটা অনেকটা রেডিও ডেন্স। তাহলে এটা হচ্ছে অস্টিওয়েড ম্যাটারের প্রবলেম রয়েছে বলে এখানে এরকম দেখা যাচ্ছে। সিমিলারলি আমরা যদি এপিফাইসিসটাকে দেখি, এপিফাইসিসের চারপাশেও যেন মনে হচ্ছে কেউ একটা আলাদা করে বর্ডার দিয়েছে, এটাকে বলা হয় উইনবার্জার রিং সাইন। এখানে কি হয়? অস্টিওয়েড ম্যাটার যেহেতু ম্যাট্রিক্স যেহেতু ঠিকমতো তৈরি হয়নি, তাই এখানে স্মুথ ফিনিশিং হয় না। এই যে এখানে একটা খোঁচার মতো তৈরি হয়েছে, এখানটা একটা খোঁচার মতো তৈরি হয়েছে, এই জায়গাটা যেমন কেমন একটা ওয়েভি তৈরি হয়েছে। তাহলে এই যে স্পারগুলো রয়েছে, এদেরকে বলা হয় পেলকান স্পার। এখানে এই জায়গাটা একটা হোয়াইট লাইন মতো হয়েছে, এটাকে বলা হয় হোয়াইট লাইন অফ ফ্রেঙ্কেল। তাহলে এই সবগুলোই হলো স্কারভির ফিচার। কি বললাম? একটা বললাম এই যে মেডালারি হাইপোলুসেন্সি দেখা যাচ্ছে, কর্টেক্সটা রিলেটিভলি মনে হচ্ছে যেন 2-3 আলাদা করে, এইটা যেহেতু বেশি রেডিওলুসেন্ট তাই এটাকে বেশি রেডিও ওপেক লাগছে। তার সাথে একটা উইনবার্জার রিং সাইন রয়েছে,
হোয়াইট লাইন অফ ফ্রেঙ্কেল রয়েছে, এখানে হচ্ছে পেলকান স্পার রয়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে স্কারভি। ঠিক আছে, আচ্ছা একটা খুব ছোট্ট ডাউট হয় অনেকেরই যে অস্টিওম্যালাসিয়া আর রিকেটস দুটো কি সেম ডিজিজ? বেসিক্যালি ওদের বেসিক প্যাথোলজিটা সেম। রিকেটস হচ্ছে গ্রোয়িং বোনের ডিজিজ, আর অস্টিওম্যালাসিয়া হচ্ছে অ্যাডাল্টের গ্রোন বোন। অলরেডি যে বোনটার গ্রোথ হয়ে গেছে তার ডিজিজ, অ্যাডাল্টের অসুখ নয়, যেটা ফিউজড বোন তার ডিজিজ। মানে বোঝাতে পারলাম কি বলতে চাইছি? যদি এপিফাইসিস আর মেটাফাইসিস জুড়ে যায় তাহলে ফাইজিয়াল গ্রোথ প্লেটের ফাংশন শেষ। তার আগে যদি ওই রকম প্রবলেম হয় তাহলে তার নাম হচ্ছে রিকেটস। আর যদি একটা গ্রোথ হয়ে গেছে তারপর একবার কোনো কারণে প্রবলেম হলো, তখন যে বোনটার ডিজিজ হবে তার নাম হচ্ছে অস্টিওম্যালাসিয়া। তা ইউজুয়ালি এটা বলে যে বাচ্চাদের রিকেটস হয়, বড়দের অস্টিওম্যালাসিয়া হয়। কেন? কারণ বোনগুলো যখন ফিউজ করে তখন ইউজুয়ালি পেশেন্টটা মানে ওই মানুষটা বড়ই হয়ে যায়, মানে অ্যাডাল্ট হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা কনসেপচুয়ালি বলতে গেলে, যদি বোনটা গ্রোয়িং বোন তাহলে তার যদি হাইপোমিনারালাইজেশনের যে ডিফেক্ট হয় দ্যাটস রিকেটস। যদি একটা অলরেডি গ্রোন বোন, সেই বোনটার যদি হচ্ছে হাইপোমিনারালাইজেশন ডিফেক্ট কিছু হয় তাহলে তার নাম হচ্ছে অস্টিওম্যালাসিয়া। ঠিক আছে।